সংকেত খুব খারাপ, বুঝতে পারছেন তো? পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় লাফাতে, এ তো কিছু হয়নি, এখনো তো অনেক বাকি, সবে তো 21 তারিখ না। 2026-এর নির্বাচনের সংকেত খুব খারাপ, আর এই সংকেতের অগ্রিম আঁচটা পেয়ে গিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমান আপাতত তাকে মুখ্যমন্ত্রী বলা চলে, কিছুদিন পরে হয়তো তাকে আর মুখ্যমন্ত্রী বলা যাবে না, এই রকম পরিস্থিতি এসে গিয়েছে। এতটা কেন জোর দিয়ে বলছি আজকের এই পর্বে, আমি আপনাদের সামনে আজকে এমন একটা তথ্য দেখাবো, মেন পর্বে গিয়ে আপনারা চমকে যাবেন। সেখানে এমন একটা তথ্য দেখাতে চলেছি, পরিবর্তনের ইঙ্গিতটা কতটা যে স্পষ্ট আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। কিন্তু তার আগে ঘোষণা মতো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঈদের দিন থেকে কিন্তু তার রাজনৈতিক প্রচারটা শুরু করে দিলেন। যার যেরকম পছন্দের পিচ সেই অনুযায়ী তিনি ব্যাট করতে ভালোবাসেন। শুভেন্দু অধিকারী যেমন কালীঘাটে পুজো দিয়ে তিনি তার যাত্রা শুরু করছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন ঈদের মঞ্চ থেকে, পবিত্র ঈদের মঞ্চ থেকে মুসলিমদের ভাবাবেগকে ব্যবহার করে দেশের প্রধানমন্ত্রীর মতো অন্যতম একজন রাজনৈতিক ব্যক্তিকে সবথেকে বড় ইনফিল্ট্রেটর বলে গালাগালিজ করে তারপরে তিনি কিন্তু এই ভোটের যুদ্ধের ময়দানে নামলেন। কিন্তু সব থেকে বড় কথা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৌড়ালেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল তার বাড়িতে, মানে তার লোকভবনে হঠাৎ করে দৌড়ালেন। আর এন রবির সঙ্গে কি সাক্ষাৎ করলেন? সাক্ষাৎ কাউকে কিছু বললেন না, চুপচাপ কিন্তু চলে গেলেন। আপনারা কি জানেন কেন সাক্ষাৎ করেছেন? কতটা গুরুত্বপূর্ণ জানলে আপনারাও অবাক হবেন। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই প্রত্যেকটি তথ্য। যদি ভালো লাগে তাহলে ওই আমাদের এই প্রচেষ্টাকে একটু মাত্র সাধুবাদ জানানোর জন্য একটা সাবস্ক্রাইবের বাটন শুধু প্রেস করে দেবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এস এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আপনাদের সামনে ব্যাখ্যায় আসবো, কিন্তু সব থেকে আগে যেটা না বললেই নয়, যে চমকপ্রদ তথ্যটা আমরা পেয়েছি। আপনাদের আমি কিছুদিন আগে একটা ওপেনিং পোল দেখিয়েছিলাম, শুধু আমি নয়, এবিপি আনন্দের পর্দাতেও সেই ওপিনিয়ন পোলটা আপনারা দেখেছিলেন, যেখানে আইএএনএস এবং মাতরিজ তারা একটা ওপিনিয়ন পোল করেছিল নির্বাচনের অনেকটা আগে। সেখানে দেখানো হয়েছিল, মনে করিয়ে দেবো আপনাদের, তৃণমূল 155 থেকে 170, বিজেপি 115 এবং অন্যান্য 5 থেকে 7। অর্থাৎ সেখানেও কিন্তু বলা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস কিন্তু ওপেনিং পোলে এগিয়ে রয়েছে। এইখানে চমকপ্রদ তথ্যটা আমি আপনাদের সামনে দেবো। এই যে মাতরিজ যে সংস্থা, যারা এই সার্ভেটি মেন সংস্থা হিসেবে কাজ করেছিল, তাদের যিনি ডিরেক্টর, তার নাম হচ্ছে মনোজ কুমার সিং। এই মনোজ কুমার সিং মানে গত পরশুদিন টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাশনাল লেভেলে তিনি স্বীকার করেছেন পশ্চিমবঙ্গে এবারে পরিবর্তন আসন্ন। ভাবুন, তিনি ওপিনিয়ন পোলে বলছেন যে আবারও তৃণমূল কংগ্রেস ফিরবে, অথচ তিনি মানে টিভির কোনো একটা চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন আসন্ন, বিজেপি 170টা পাবে। অর্থাৎ ঠিক উল্টোটা, যেটা তৃণমূলকে দেখানো হয়েছে, তিনি বলছেন বিজেপি এই আসনটা পাবে যদি শুধুমাত্র ভয় মুক্ত ভাবে পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে ভোটটা হয়, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি কল্পনাতীত ভোট পাবে 170। মাথায় রাখবেন 148 কিন্তু আমাদের ম্যাজিক ফিগার, তিনি বলছেন 170 আসন পাবেন। তার সংস্থা সার্ভে করেছিল, তিনি পালস বুঝেছেন। শুনুন কি বলেছিলেন, একটা ছোট্ট অংশ শোনাবো। लोगों के अंदर सिर्फ विश्वास पैदा करना है कि मैं सुरक्षित होकर वहां जाऊंगा, वोट दूंगा और सुरक्षित घर वापस आ जाऊंगा। यदि बीजेपी ने ये उनके अंदर विश्वास पैदा कर दिया तो बीजेपी के लिए 170 तक भी पहुंचना बहुत मुश्किल काम नहीं है। শুনলেন? ভাবুন, তাহলে আপনারা বলবেন যে তার ওপিনিয়ন পোলটা কেন এরকম এলো? ওপিনিয়ন পোল তারা এরকম করেছেন তার কারণ তারা কনসিডার করেছেন যে রাজ্যে সন্ত্রাস হবে, ভোট গণনার সময় ত্রুটিপূর্ণ ভোট কাউন্টিং হবে, সবকিছু মেলানোর পরেও কিন্তু এই কাউন্টিং এর রেজাল্টটা দেখানো হয়েছিল। এইটাকে সরিয়ে নিলে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি 170টি সিট পাবে, সেটা তো ভবিষ্যৎ বলবে। আমি আপনাদের সামনে এইখানে আমি দেখাতে চাইবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল খুব সন্তর্পণে চলে গেলেন রাজ্যপাল আর এন রবি লোকভবনে। সেখানে গিয়ে দেখা করলেন, সাংবাদিকদের যাওয়ার আগে বলে গেলেন, না না, এটা সৌজন্য সাক্ষাৎকার, তোমাদের এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই, তোমরা বাড়ি ফিরে যাও বরং। মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছিলেন জানেন? শোনাবো, কিন্তু তার আগে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছোট্ট বক্তব্যটি একটু শুনে নিন। দিদি আস্তে আমি জাস্ট পার্টিসিপেট, নাথিং এলস, আমার কোনো এজেন্ডা নেই। সুতরাং তোমরা এখানে টাইম শুনলেন? আচ্ছা, আপনারা কি আইডিয়া করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকভবনে কেন ছুটেছিলেন? আমার যা
আইডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দুটি কারণের জন্য গিয়েছিলেন। এক, আবারও সন্ধি চেষ্টা করছেন তিনি, হয়তো রাজ্যপালের সূত্র ধরে আবারও কেন্দ্রকে মেসেজ পাঠানোর কোনোভাবে চেষ্টা করছে যে ভালোই তো খেলাটা চলছিল, আবারও এই 2026-এ কি হলো, খেলাটা তো ওই রকমই চলুক। আমি বলেছিলাম যে অমিত শাহকে তিনি আক্রমণ করতেন, নরেন্দ্র মোদীর কাছে তিনি নরম হয়ে যেতেন। এবারের পুরোপুরি খেলাটা ঘুরে গেছে। এবারে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে একই বন্ধনের মধ্যে এনে আক্রমণ করছেন। আমি বলেছিলাম এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য শুভ দিক। এই সন্ধিটা পাঠানোর জন্যই কি আবারও RN রবিকে তিনি একজন দূত হিসাবে ব্যবহার করার চেষ্টা করলেন? আরো একটা মেসেজ যে কেন এরকম করছেন, আমরা তো হেরে যাবো, এ তো পরাজিত হয়ে যাব, আমি রেখে দিন এখানে, ওখানে সমস্ত বিলে সমর্থন করে দেবো, সমস্ত শর্তে আমরা রাজি রয়েছি। এই মেসেজ কি দিতে গিয়েছিলেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, তিনি কি, যদি এটা না হয়ে থাকে, তিনি কি আগাম কি বড় কোনো একটা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির আভাস কানে তুলে দিতে গিয়েছিলেন RN রবির, যে দেখুন এরকম যদি করে একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, এখানে আমাকে কিছু বলবেন না? কারণ আমি আপনাদের সামনে প্রেডিক্ট করেছি যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই মাইন্ড মাই ওয়ার্ড, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে এই যে রাজনৈতিক পরিস্থিতি, এই অবস্থায় ভোটে তিনি লড়তে চাইবেন না। তিনি কিছু একটা করবেন, আইদার আইপ্যাককে বুদ্ধি ধার করে কিংবা নিজের রাজনৈতিক বুদ্ধি নিয়ে তিনি কিছু একটা করবেন। এই অবস্থায় তিনি যদি নির্বাচনে যান, একেবারে হার অনিবার্য। তাহলে সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু ইঙ্গিত দিচ্ছেন। ইস্তেহার প্রকাশের দিন, গতকাল তো ঈদের রেড রোড থেকে তিনি কি বলেছেন শোনাবো, সেগুলো সব শোনাবো আপনাদের সামনে, একটু ধৈর্য ধরে শুনবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ইস্তেহার প্রকাশ করলেন, জেনারেলি ইস্তেহার প্রকাশের দিন কেউ প্রধানমন্ত্রীকে আক্রমণ বাঁচার জন্য কেউ চুজ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মাফ করবেন ইস্তেহার প্রকাশের দিন তিনি পরিষ্কারভাবে সেই দিন বললেন যে আমার কাছে তথ্য রয়েছে 60 লক্ষ অ্যাডজুডিকেশন নামের মধ্যে 22 লক্ষ কাছাকাছি অ্যাডজুডিকেশন সেটা নিষ্পত্তি হয়ে গেছে এবং তার মধ্যে 10 লক্ষ নাম বাদ চলে গেছে। এই তথ্যটা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া কোনোভাবেই উচিত ছিল না। তার কারণ বিচারপতিরা স্বয়ং ভয় পাচ্ছেন এই তথ্যটা প্রকাশ্যে আনতে। তার কারণ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি এমনটাই করে রেখেছেন যে এই নাম প্রকাশ্যে আসার পর, এবং যদি সত্যি সত্যি সেখানে দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা আসবেন ইনফিল্ট্রেটার্স, তাদের হিন্দু থেকে মুসলিমদের সংখ্যায় বেশি হওয়া স্বাভাবিক। নাম বাদ দেওয়া তৃণমূল কংগ্রেসের আমলে তাদের নামই বাদ যাওয়ার বেশি স্বাভাবিক, যদি তাদের নাম বেশি করে ত্রুটিপূর্ণভাবে উঠে থাকে। তাহলে সেই জায়গাটায় বিচারপতিরা ভয় পাচ্ছেন, এই যে পবিত্র ঈদের সময় সেই নামগুলো বেরিয়ে আসলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ঠিক কি হতে পারে। এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়টা গতকালও আবার ওই ইস্তেহার প্রকাশের দিন কিন্তু তিনি বলেছিলেন যে আমি কিন্তু বলতে পারবো না যে একটা কমিউনিটিকে বেশি করে আঘাত করা হচ্ছে, তাদের নাম বেশি করে বাদ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের যারা জুডিশিয়ারি তারা পর্যন্ত নাম খতিয়ে দেখে বিচার করছেন কোনটা ঠিক কোনটা ভুল, তাদেরকেও পর্যন্ত বলছেন যে এরা হচ্ছে যে ঠিকমতো কাজ করছে না, একটা কমিউনিটিকে তার টার্গেট করছে। আপনি ভেবে দেখুন, মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যেখানে বিচারপতিরা এইগুলো ভ্যালিডেট করছেন এবং তাদের কাজকেও সন্দেহ করছেন, বিচারপতিদের সন্দেহের আওতায় নিয়ে আসছেন, তাহলে তো নিশ্চিতভাবে আশঙ্কার একটা আঁচ তো করাই যায়। সেই কারণেই আগে ভাগে বলতে গিয়েছিলেন যে আমাকে দোষ দেবেন না পরে। শুনুন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, একটু মনে করিয়ে দেব। পরে ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআর এর যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ। শুনলেন, এই ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য ইস্তেহার প্রকাশের দিন। এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রী বারবার ওই একটা কমিউনিটি। প্রথম কথা, এইরকম মুখ্যমন্ত্রীর পদে বসে, বিরোধী দলের পদে বসে, প্রধানমন্ত্রীর পদে বসে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে একটা কমিউনিটি, এই শব্দবন্ধটা ব্যবহার করা উচিত নয় যদি না আপনি কোনো পজিটিভ স্বার্থে ব্যবহার করছেন। আপনি একটা কমিউনিটিকে অ্যাটাক করা হচ্ছে, একটা কমিউনিটিকে দুর্ভোগে ফেলা হচ্ছে, আপনি ডিসক্রিপেন্সি যে করছেন এইখানেই আপনি হিংসার বীজটা বপন করছেন। আপনি সুচতুরভাবে হিংসার বীজটা বপন করছেন, এইখানেই কিন্তু সব থেকে বড় আতঙ্ক এবং আশঙ্কাটা আমাদের লুকিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে এইটাকে আমাদের কিন্তু অপদমিত করতে হবে।
এই রাজনৈতিক নেতাদের এই প্রচেষ্টাকে আমাদের কিন্তু অপদমিত করে দিতে হবে, এদের কথায় কান না দিয়ে, সেই কথা আপনাদের আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের শোনাবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এক্সপেক্ট করছেন, তিনিও ইঙ্গিত দিলেন যে যে পরিমাণে নাম বাদ যাবে সেখানে কিন্তু এখন সবে মানে খেলা শুরু হয়েছে। যে পরিমাণ নাম বাদ যাবে সেটা তিনিও প্রকাশ্যে বলতে চাইলেন না, কিন্তু সংখ্যাটা যে অনেক সেটা তিনি কার্যত মানে তার মুখের হাসি কিন্তু সেটা স্পষ্ট করে দিল। আমি দেখাবো বিরোধী দলনেতার তার প্রতিক্রিয়া। তালিকা বেরোচ্ছে সোমবার, অনেকটা 10 লক্ষের কাছে মানুষের নাম বাদ যেতে পারে। কতর মধ্যে? 27,30,000-এর মতো না, নিষ্পত্তি আপনার হয়েছে। কাছে ভুল তথ্য হয়েছে, আমি বলবো না। আর তাহলে যাই হোক, 10 লক্ষের উপরে বাদ যেতে পারে। যা আছে যা যারা করেছেন, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলে দিয়েছে। দেখলেন, অর্থাৎ এই অ্যাডজুডিকেশন প্রত্যেক এই সামনের সোমবার বেরোবে। দেখুন, এই শুক্রবার বেরোনোর কথা ছিল, কেন বেরোয়নি আমরা সবাই জানি। লিস্ট রেডি, কেন বেরোয়নি সেটা আমরা সবাই জানি। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং কিছু কারণে আমি বলছি না সেটা বেরোয়নি। প্রত্যেক শুক্রবার এই লিস্টটি বেরোনো হবে, ভোটের আগের দিন পর্যন্ত প্রত্যেক শুক্রবার এই লিস্টটি বেরোনো হবে। এই লিস্টটি বেরোনোর পর আমার উদ্বেগ, আমার আশঙ্কা, রাজনৈতিক নেতৃত্বরা নিজেদের পালে হাওয়া টানতে এমন কোনো কাণ্ড ঘটাবেন না তো। রাজ্য পুলিশ প্রশাসনকে সতর্কতা আগে থেকেই নিতে হবে, ইন্টেলিজেন্সকে আগে থেকেই সতর্কতা নিতে হবে। তার কারণ আপনাদের মনে রাখতে হবে এই সময়টা ইন্টারিম গভর্নমেন্ট চলছে, সেই অর্থে তো কে ক্ষমতায় আসবে আপনি জানেন না। আজকে আপনি যার পার চাচ্ছেন, কালকে যদি ক্ষমতার পরিবর্তন হয়ে যায় আপনিও কিন্তু পার পাবেন না। কাজে আমি বলবো সাধারণ মানুষের কথা ভাবুন এবং আপনার সংবিধানের কথা ভাবুন। সংবিধানের ডিউটি অনুযায়ী যে নিরপেক্ষভাবে কাজ করা উচিত, হিংসাকে থামানোর জন্য যে তথ্য আগে থেকে আপনাদের কাছে পাওয়া উচিত সেইগুলো কান খুলে শুনে রাখুন। তার কারণ সর্বোচ্চ রাজ্যের নেতাদের তরফ থেকে এই ধরনের উস্কানিমূলক মন্তব্যগুলো আসছে। আপনারা কিন্তু সতর্ক থাকুন। পুলিশ প্রশাসনের তরফ থেকে আমার একজন সাধারণ মানুষ হয়ে আপনাদের সামনে এই বার্তা থাকবে। কেন এই বার্তা থাকবে? আরো এই বার্তাটা থাকবে গতকাল ঈদের নামাজে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দুটো ভিডিও দেখাবো। এক, শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন, শুভেন্দু অধিকারী কালীঘাটে যাচ্ছেন, আপনি চিত্রটা একবার দেখুন। শুভেন্দু অধিকারী কালীঘাটে গিয়ে তিনি পুজো দিলেন। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঈদের জন্য রেড রোডের নামাজের মঞ্চে তিনি যাচ্ছেন। এই দুটো চিত্র একবার আপনারা পরপর, আমি দুজনের হেঁটে যাওয়ার চিত্রটাই কিন্তু এবারের পশ্চিমবঙ্গে কে কোন দিকে কি ভূমিকা পালন করতে চলেছে এটা স্পষ্ট হয়ে যাবে। বিশেষ করে তাদের ড্রেস, তাদের হাঁটা চলা, তাদের মুখের হাসি সবকিছু লক্ষ্য করবেন। কিন্তু দুটো পরপর ভিডিও আপনাদের সামনে আমি দেখাচ্ছি, একবার দেখুন তো। দেখলেন, সবটা বুঝিয়ে বলার দরকার হয় না, আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই দুই শীর্ষ রাজনৈতিক নেত্রী, একজন ভাবী মুখ্যমন্ত্রী, মানে বিজেপি জিতলে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন, আর একজন 4-3 বছরের মুখ্যমন্ত্রী। তাদের এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটাই কিন্তু অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে আমাদের সামনে যে এরা ঠিক কোন ধরনের রাজনীতি করার চেষ্টা করছেন, কি করার চেষ্টা করছেন সেটা কিন্তু আমাদের কাছে একেবারেই তাদের ভাবভঙ্গিতে স্পষ্ট। আমি এইখানে শুধু শোনাবো আপনাদের সামনে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ম করে, এটা তিনি নিয়ম করে ফেলেছেন যে রেড রোডে নামাজের সময় তিনি বিজেপিকে আক্রমণ করবেন। এবারে তো আবার আক্রমণ করতে গিয়ে তিনি জাহান নামে যাক এই যাক বলে যা ইচ্ছা তাই বললেন। প্রশাসনিক পদে বসে কোনো একটা পঞ্চায়েত মেম্বারেরও এই কথা বলা উচিত নয়, তিনি তো সর্বোচ্চ পদে বসে রয়েছেন, তাও এই ধরনের কথা বলছেন। শুধু তাই নয়, তিনি দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে তিনি বলছেন সব থেকে বড় ইনফিল্ট্রেটার্স তিনি নাকি উদ্বাস্তু ভারতের মধ্যে। কত বড় অগণতান্ত্রিক শব্দবন্ধ বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে। এই পদটিকে কতটা মানে তিনি গরিমা তিনি হ্রাস করে দিলেন। দেশের সর্বোচ্চ মানে প্রশাসনিক পদে থাকা যে ব্যক্তি, প্রধানমন্ত্রীকে তিনি বলছেন সব থেকে বড় ইনফিল্ট্রেটার্স। কেন না, নির্বাচন কমিশন বেছে বেছে
বাংলাদেশি ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করছে। এই কারণে সমান করে দিলেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি ইনফিল্ট্রেটার্সদের মমতা বন্দ্যোপাধ্যায় একই বন্ধনীতে বসিয়ে দিলেন। এই ধরনের রাজনীতি একেবারে ঘৃণ্য। এই ধরনের রাজনীতিকে মানে ধিক্কার জানাই আমি। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। और इंडिया आके अब भूल जाता है, आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। और आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। শুনলেন, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের আপনি দ্বিমত প্রকাশ করতে পারেন, তার অনেক কিছু আপনি করতে পারেন, কিন্তু তাকে বড় ইনফিল্ট্রেটার কোনো প্রমাণ ছাড়া আপনি শুধু আপনার রাগ আছে বলে আপনি যা ইচ্ছা তাই বলবেন, আর আপনি একটা প্রশাসনিক পদে এখনো হোল্ড করে বসে থাকবেন এবং সেই পদ থেকে আপনি যা দেশের প্রধানমন্ত্রীকে আপনার যা ইচ্ছা তাই বলবেন, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন আগেই বর্জন করেছে। তাই সঠিকভাবে ভোট হলে 2021-এই আপনার পরাজয় অনিবার্য ছিল। সেই কারণেই যখন নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি মানুষের রিফ্লেকশনটা বোঝার চেষ্টা করছে যে সত্যি কি আপনি জননেত্রী, সত্যি কি পশ্চিমবঙ্গের মানুষ মানে মেজরিটি আপনাকে চায়, এইটা যখন তারা বোঝার চেষ্টা করছে, এটাই সব থেকে বড় তাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। যে কেন তারা বোঝার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের আসল মুখ্যমন্ত্রী পদে বসে থাকার দাবিদার কোন ব্যক্তি, এইটি যখন বোঝার চেষ্টা করছে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে শত ক্রোধ রাগ আপনি উকড়ে দিচ্ছেন। কেন? আপনাকে পার্সিয়ালিটি করে আপনাকে ওই ক্ষমতাটা দিয়ে দিতে হবে। আপনাকে ঘুরপথে, আপনাকে ভুয়ো ভোটারদের মাধ্যমে, আপনাকে চুরি ভোটের মাধ্যমে, আপনাকে ভুল কাউন্টিং এর মাধ্যমে সবকিছু অ্যারেঞ্জ করে তারপরে ওই জায়গাটা আপনাকে পাকা করতে হবে। তা কেন না আপনি ফেয়ার গেমে আপনি হেরে যাবেন। এই কনফিডেন্সটা এই একেবারে চোখে মুখে আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে গেছে। আপনি যে ধরনের কথা বলছেন সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। পশ্চিমবঙ্গবাসীর কাছেও কিন্তু আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আপনার এই বডি ল্যাঙ্গুয়েজ গুলো যত প্রকাশ্যে আসছে আমাদের কাছে বুঝতে আর কোনো রকমের অসুবিধা নেই যে আপনি ফেয়ার ভোটে ইলেকশনে যেতে চাইছেন না। তার কারণ আপনার জননেত্রীর যে তকমা একসময় ছিল সেটা আপনি তৈরি করেছিলেন, সেটি আজকে কার্যত শূন্য। আপনার পাশ থেকে পশ্চিমবঙ্গের কোনো মানুষ এই মুহূর্তে শুধুমাত্র সুযোগ সুবিধা যারা পাচ্ছে কোনো রকম ভাবে তারা ছাড়া খুব কম সংখ্যক মানুষ শুধুমাত্র এই দিদি এই আবেগ নিয়ে আপনার পাশে থাকা, এই রকম সংখ্যাটা কার্যত কমে গেছে। আপনার আশপাশে শুধুমাত্র ভাতাজীবী যারা কিছু না কিছু ভাবে পায়, কোনো না কোনো ভাবে কিছু না কিছু ভাবে তাদের জীবন জীবিকারে কোনো কিছু ভাবে তারা উপকার পায়, তাদের ভিড় ছাড়া আজকে তৃণমূল কংগ্রেসের আদি নেতাদেরও ভিড়ও আপনার আশপাশ থেকে সরে গিয়েছে। সেই কারণে মানে যে কোনো মঞ্চ থেকে আপনি দেখবেন শুধুমাত্র টলিউডের অভিনেতা অভিনেত্রী ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা নেত্রীরা তারা পর্যন্ত রাস্তায় কাঁদছে। আর আপনি শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের নিয়েই নিজেকে ওই আমি একম এবং অদ্বিতীয়ম এই ভাবমূর্তি নিয়ে চলে আসছেন। তবে মানুষের রায় নিতে এত ভয় এত সংকোচ করবেন না। যদি মনে করেন যে মানুষের রায়ে আপনি অনেকটা নেমে গেছেন তাহলে জোর করে এই গদি আর আঁকড়ে রাখবেন না। এই গদিটা দয়া করে গণতন্ত্রের উপর ভরসা রেখে ছেড়ে দিন। তার কারণ জোর করে মানুষ আপনাকে হারিয়ে দেওয়ার থেকে গণতন্ত্রের রায় মেনে সম্মানটুকু যেটুকু আছে সেটুকু বাঁচিয়ে রেখে নিজের ভোটের ফলকে মেনে নিয়ে গণতন্ত্রের উপর বিশ্বাস করে সরে যাওয়াটা অনেক সম্মানের। মাননীয় মুখ্যমন্ত্রী, এইটুকু সম্মান আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি। গণতন্ত্রের প্রতি এইটুকু সম্মান আপনি একটু দেখানোর চেষ্টা করুন, এইটুকু আপনি ধান। এখনকার মতো এখানেই।